অধরা জোর গলায় বলল, পারলে আব্বুকে বলে আমাকে নিয়ে যান, আমি নিজে নিজে বলে যেতে পারবো না। ওকে, আসছি। রুদ্র টুস করে কলটা কেটে দিল। ইফতি বলল, তুই এখন সত্যি বাড়িতে যাবি? অধরাকে নিয়ে আসবি? ইফতি আফসোস ভরা কণ্ঠে বলল, আশেপাশে শুধু দেখেই গিয়েছি, বন্ধুরা প্রেমে পড়লে তাদের আর ফ্রেন্ডশিপ আগের মতো থাকে না। তুইও তাই করলি? কই, ভাবলাম তোর সাথে একটু ঘুরবো, আর তুই এখানেই অধরাকে আনবি? বলি, সারাদিন তো চোখের সামনেই দেখতে পাস, এখন আমার সাথে থাকলে হয় না? রুদ্র বলে, আরে তুই বুঝবি না, একটা প্রেম কর, না হয় বিয়ে কর, তাহলে তুইও বুঝবি। উপায় নেই ভাই, বিয়েই করতে হবে। রুদ্র গেটের কাছে গাড়ি থামিয়ে নামলো। ইফতি গাড়িতেই রইল, রুদ্রই থাকতে বলেছে। রুদ্র তড়িৎ পায়ে বাড়িতে ঢুকে চলে গেল অধরার বাবা মায়ের রুমের দিকে। আরিফ নেওয়াজ রুমে বিছানায় বসে ফোন স্ক্রল করছিলেন আর অনিমার সাথে টুকটাক কথা বলছিলেন। রুদ্র দরজার সামনে এসে দাঁড়িয়ে বলল, মেজো আপু আসবো? আরিফ নেওয়াজ সোজা হয়ে বসে বলল, ও রুদ্র, এসো। রুদ্র তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, মেজো আপু একটা কথা বলতে এসেছি। হ্যাঁ বলো। রুদ্র সোজা গলায় বলল, মেজো আপু, অধরাকে নিয়ে একটু ঘুরতে চাই। আরিফ নেওয়াজ অনিমার দিকে তাকালেন। রুদ্র তাকে কিছু বলার সুযোগ না দিয়ে পরপর বলল, অধরাকে বলেছি, কিন্তু ও বলল যদি আমি তোমাদের থেকে পারমিশন নিয়ে ওকে নিয়ে যেতে পারি তাহলেই যাবে। তবে বেশি দূর নিয়ে যাব না, সামনে একটা প্লেস আছে, ওখানে ওকে ফুচকা খাইয়ে নিয়ে চলে আসবো। কথাগুলো বলে থামলো রুদ্র। অনিমা অনেকটা আশাবাদী হয়ে তাকিয়ে রইলেন আরিফ নেওয়াজের দিকে। আরিফ নেওয়াজ কিছু সেকেন্ড ভাবলেন। রুদ্রর মাঝে অধরার জন্য তৈরি হওয়া অনুভূতি, ভালোবাসা, টান তাকে এবারের মতো মুগ্ধ করলো। তিনি স্বাভাবিক গলায় বলেন, ঠিক আছে নিয়ে যাও, তবে রাত হয়েছে কিন্তু, বেশি দূর নিয়ে যেও না, সাবধানে রেখো। রুদ্র খুশি হয়ে হেসে বলল, আচ্ছা, তাহলে তুমি একটু আমার সাথে এসে অধরাকে বলো না যেতে। আরিফ নেওয়াজ বিছানা থেকে নেমে বললেন, চলো দেখি। আরিফ নেওয়াজ রুদ্রকে সাথে নিয়ে অধরার ঘরে এলেন। অধরা শুয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিল। আরিফ নেওয়াজ অধরাকে বললেন, অধরা, রুদ্র বলেছে যে তোমাকে নিয়ে ঘুরতে যাবে। অধরা রুদ্রের দিকে তাকিয়ে বলল, বলেছিল। রুদ্র আবার আরিফ নেওয়াজকে বলল, মেজো আব্বু, বেশি ঘুরবো না, শুধু ফুচকা খাইয়ে চলে আসবো। আরিফ নেওয়াজ অধরাকে বলল, রুদ্র এত করে যখন বলছে তাহলে ওর সাথে একটু যাও, ঘুরে এসো, মন ভালো হবে। অধরা ওর বাবার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, যাবো? আরিফ নেওয়াজ চলে গেলেন। রুদ্র অধরার বিছানায় এসে হাসি ভঙ্গিতে শুয়ে বলল, দেরি করিস না, শুধু বোরকা পর। আপনি এখানে থাকলে রেডি হব কি করে? রুদ্র গা ছাড়া ভাব নিয়ে বলল, তুই তোর মতো বোরকা পরে রেডি হবি, আর আমি আমার মতো শুয়ে আছি, তোকে কি দেখছি আমি? আর কথা বাড়াস না তো, শুধু তোর জন্য তো তোর বাবার মতো আতঙ্কর কাছ থেকে তো অনুমতিটাও নিয়ে নিলাম, এখন ঝটপট কাজ কর। অধরা বিড়বিড় করে বকতে বকতে কাবার্ড খুলে বোরকা বের করে পরে নিল, সাথে হিজাব বাঁধছে। রুদ্র উপরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এমনও দিন আসতে পারে সেদিন তুমি আর আমি একই ঘরে একসাথে থাকবো, এমনকি তোর সাথে কোথাও যেতে তখন কারো অনুমতি নিতে হবে না, যখন ইচ্ছে তখনই চলে যাব। অধরা পেছন ফিরে বলল, আমাকে কিছু বললেন? রুদ্র টেডি স্মাইল দিয়ে মাথা নাড়িয়ে বলল, না, তোকে কিছু বলিনি, আসলে পরিবার পরিকল্পনা করছিলাম। অধরা নাক মুখ কুচকে আয়নার দিকে তাকালো। হিজাব বাঁধা শেষ করে রুদ্রের সামনে এসে বলল, চলুন, আমি রেডি। রুদ্র উঠে বসে গা ছাড়া ভাব নিয়ে বলল, না, আমি ভাবলাম সকালে হয়ে গেল কিনা। অধরার আগে শুধু দাঁত চেপে রইল। রুদ্র অধরাকে নিয়ে বের হলো। অধরা গাড়ির কাছে এসে ভিতরে ইফতিকে দেখে বলল, ভাইয়া, আপনিও এসেছেন? তো এখানে কেন? বাড়ির ভেতরে যেতেন। ইফতি হেসে বলল, সমস্যা নেই, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। ওহ। ইফতি গাড়ি থেকে নেমে রুদ্রের দিকে তাকিয়ে চোখ মেরে বলল, তুই অধরাকে নিয়ে পেছনে বস, আমি ড্রাইভ করছি। রুদ্র হেসে গাড়ির চাবি দিয়ে গাড়িতে উঠল। অধরা বেশ দূরত্ব নিয়ে বসলো। ইফতির লুকিং গ্লাসে দুজনকে দেখে মনে মনে বলল, আমি থাকতে তোরা দূরে থাকবি, তারা তোদের একসাথে করছি। ইফতি মিনিট দুয়েক পরে কষে ব্রেক করলো। অধরা সেই তাল সামলাতে না পেরে রুদ্রর দিকে চলে এলো। আবার স্বাভাবিক হয়ে রুদ্রর থেকে একটু দূরে বসলো। রুদ্র ইফতিকে বলল, এভাবে বেঁকিয়ে ব্রেক করলি কেন? ইফতি ঘাড় ঘুরিয়ে বলল, আরে ওই যে মনে হয় সামনে বিড়াল ছিল তাই। রুদ্র সিটে হেলান দিয়ে বলল, ও, এবার ভালো ড্রাইভ কর ভাই, সাথে অধরাকে নিয়ে এসেছি, ওর কিছু হলে ওর বাবা আমাকে একদম উপরে পাঠিয়ে দিবে। অধরা চোখ টিপ টিপ করে তাকিয়ে রইল। ইফতি স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মনে মনে বলল, এইবার মিস হয়েছে, পরের বার আর মিস হবে না। রুদ্ররা আগে যেখানে এসেছিল সেখানেই গাড়িটা থামালো ইফতি। দুজনকে রেখে গাড়ি থেকে নেমে গেল ইফতি। এরপরে রুদ্র আর অধরা নামলো। রুদ্র অধরার হাতটা ধরে ফুচকার স্টলে নিয়ে গেল। অধরা ফুচকা খাওয়া হয়ে গেলে গাড়ির কাছে এসে রুদ্রর সাথে দাঁড়িয়ে আছে। ইফতি এতক্ষণ ওদের কাছে ছিল না। মিনিট পাঁচেক পরে সামনে একটা দোকান থেকে সিগারেট কিনে খেতে খেতে আবার এগিয়ে এলো ইফতি। মাথায় আবার বদবুদ্ধি নিয়ে রুদ্রর সামনে এসে দাঁড়ালো। অতঃপর রুদ্রর দিকে সিগারেটটা এগিয়ে দিয়ে বলল, খাবি? রুদ্রর চোখ আপনা আপনি বড় হয়ে গেল। অধরা নাক মুখ কুঁচকে তাকিয়ে রইল। রুদ্র সোজা গলায় বলল, আমি খাই না এসব।
খাস না আজ খা, সরা এগুলা। ইফতি চলে গেল। এবারও বদবুদ্ধি কাজে লাগাতে পারলো না। কই ভেবেছিল রুদ্র সিগারেটটা খেতে চাইবে আর অধরা একটু রাগ দেখিয়ে না করবে, ভালোবাসা দেখাবে, কিন্তু তা আর হলো কই। অধরা রুদ্রকে জিজ্ঞেস করলো, আপনি সিগারেট খান না না নাকি মিথ্যা বলছেন? না আসলেই খাই না। ও। অধরা খুশি হয়ে একটু এগিয়ে এসে দাঁড়ালো, মিষ্টি মিষ্টি হেসে হেসে বলল, চলুন না একটু হাঁটি। না, বাড়িতে ফিরতে হবে, তোর বাবা বলেই দিয়েছে তাড়াতাড়ি ফিরতে। অধরা কোমরে হাত রেখে বলল, তাহলে এই একটুর জন্য নিয়ে আসলেন কেন? শুধু ফুচকা তো বাড়িতেও নিয়ে যেতে পারতেন। রুদ্র ভ্রু উঠিয়ে বলল, আচ্ছা তো দেরি হলে এর দায়ভার কে নিবে শুনি? অধরা গাল ফুলিয়ে বসে পড়ল। রুদ্র আশেপাশে তাকিয়ে বলল, আরে বসলি কেন, ওঠ, লোকে কি ভাববে? অধরা মুখ ঘুরিয়ে বলল, উঠবো না। আমার সাথে যদি না ঘুরেন তাহলে আমি এখানেই বসে থাকবো, যাব না বাড়িতে। রুদ্র আশেপাশে তাকিয়ে অধরার দিকে ঝুঁকে বলল, আচ্ছা চল। অধরা হেসে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে চলুন। রুদ্র মার্জি ধরে বলল, আমি যাব না। কেন, আপনার আবার কি হলো? রুদ্র হাত হাত ধরে যদি হাঁটিস তাহলেই যাব। হাত ধরতে হবে কেন, পাশাপাশি তো হাঁটা যায়। তাহলেই তুই যা, আমি যাব না। ঠিক আছে ঠিক আছে, হাত ধরুন। অধরার বলার কথার সাথে সাথে রুদ্র ওর হাত ধরল। রুদ্র এবার কিছুই চায় না, যদি সারা রাতও ঘুরতে বলে তাই পারবে। আর রইল অধরার বাবা, ওনাকে ম্যানেজ করা রুদ্রর কাছে কিছুই না। ইফতি রুদ্র আর অধরার সাথে হাঁটার একটা ভিডিও করে রুদ্রকে সাথে সাথে পাঠিয়ে দিল। রাত 11টা। রুদ্র অধরাকে নিয়ে ফিরে এলো। আরিফ নেওয়াজ ড্রয়িং রুমে বসছিলেন। দুজনকে ঢুকতে দেখে হাঁপ ছেড়ে উঠে চলে এলেন উপরে। রুদ্র মেইন দরজা লাগিয়ে ড্রয়িং রুমের লাইট নিভিয়ে চলে গেল রুমে। আজ যে ও কি খুশি কাউকে বলে বোঝাতে পারবে না। অধরাও রুমে ফিরে হিজাব বোরকা খুলে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল। সোহা আজ ওর রুমে ঘুমিয়েছে। পরের দিন সকালবেলা অধরা কালকের মতো আজও রুদ্রের জন্য কফি বানিয়ে নিয়ে এসে রুদ্রের রুমে নক করলো। রুদ্র ঘুম ভাঙতে ও বিরক্ত হলো। অনেক রাতে এসে ঘুমিয়েছে বলে ও খালি গায়ে বিছানা থেকে নেমে দরজা খুলে দাঁড়ালো। অধরা রুদ্রকে দেখে বলল, সারা রাত এত ঘুমান, সকালেও ঘুমাতে হয়? রুদ্র চোখ টিপে টিপে তাকিয়ে রইল। অধরা রুমে ঢুকে বলল, আজ কিচ্ছু বললাম না, কালকে যদি 6টার আগে ঘুম থেকে না উঠেছেন তাহলে খবর আছে। রুদ্র ভ্রু উঠিয়ে বলল, হুকুম করছিস দেখা যায়। কেন, করলে সমস্যা? না করতেই পারিস, তুই তো আমার ভবিষ্যৎ বউ। অধরা চুপ হয়ে তাকিয়ে থেকে বলল, আর আপনার জামা কই, খালি গায়ে কেন? রুদ্র বিছানা থেকে শার্টটা নিয়ে গায়ে বাতাস দেওয়ার ভঙ্গিতে বলে উঠল, আর বলিস না, শ্বশুরের একমাত্র আতঙ্ক, আশেপাশে থাকলে সবসময় কেমন গরম লাগে রে। জামার প্রয়োজন হয় না। অধরা তেতে উঠে বলল, সবসময় আতঙ্ক আতঙ্ক করেন কেন? আমি আব্বুকে বলে দিব, যা বল, উল্টা তিনি খুশি হয়ে তোকে আমার কাছে তুলে দিবে। হা হা, দেখা যাবে। এই বলে অধরা রুম থেকে বের হয়ে যেতে নিল। রুদ্র বলে উঠল, বিছানাটা গুছিয়ে দিয়ে যা। পারবো না, নিজেরটা নিজে গোছান। রুদ্র হাসতে হাসতে ওয়াশরুমে ঢুকলো। অধরা পুনরায় আবার রুমে ঢুকলো। রুদ্র দেখার আগে ও বিছানাটা পরিপাটি করে গুছিয়ে চলে গেল, যেন বুঝতে না পারে ওই এসে গুছিয়ে দিয়ে গেছে। বিকেলের দিকে রুদ্র রেডি হয়ে বের হলো। এখন ইফতির সাথে যাবে একটা দাওয়াতে। অধরা ড্রয়িং রুমে পায়ের উপর পা তুলে টিভি দেখছে আর রুদ্রের দিকে আর চোখে তাকিয়ে দেখছিল। আজও রুদ্র স্কাই ব্লু রঙের শার্ট পরেছে। রুদ্র গা ছাড়া ভাব নিয়ে এগিয়ে এসে বলল, অধরা কেমন লাগছে রে আমাকে? অধরা শয়তানি হেসে বলল, ভালো, তবে কোনো মেয়ে পড়বে না। রুদ্র হাসবে না কিছু বলবে ঠিক পেল না। আজ ওকে ওর কথা ফিরিয়ে দিল, তবে রুদ্র নিচু হবার পাত্র নয়। ও মুখে হাসি এনে বলল, কোনো মেয়ে পড়বে না, তার সামনে তুই কি পটে গিয়েছিস? অধরা উঠে দাঁড়িয়ে বলল, মোটেও না। তাহলে কবে পড়বি? জানি না। তো এত সেজে গুজে কোথায় যাচ্ছেন? দাওয়াত আছে একটা। ও, ফিরবেন কখন? রাত হবে। ও, আসি তাহলে। রুদ্র চলে যাওয়ার পর অধরা সোহাকে ডাকতে এলো, কিন্তু সোহা ঘুমাচ্ছে। অধরা ওকে দেখে এক প্রকার বকতে বকতে বের হলো। এরপরে চলে গেল আদ্রর রুমে। কোনো রকম রাগটা কারোর উপর ঢলতে পারছে না বলে আদ্রর রুমে আসা। আদ্র ল্যাপটপ নিয়ে রিডিং টেবিলে বসছিল। অধরা পেছন থেকে গিয়ে শুধু শুধু আদ্রর চুল ধরে টান দিল। আদ্র ব্যথায় উফ সূচক শব্দ করে পেছনে ফিরল। অধরাকে দেখে রেগে উঠে দাঁড়ালো। অধরা দৌড়ে বের হলো ওর রুম থেকে। আদ্র আজকে ছেড়ে দেওয়ার পাত্র নয়। ও ছুটলো অধরার পেছনে। অধরা দৌড়ে নিচে নেমে কোথায় পালাবে করতে করতে কিচেনে রুকাইয়া নেওয়াজকে দেখে দৌড়ে তার পেছনে গিয়ে দাঁড়ালো। আদ্র ততক্ষণে এসে পড়েছে। রুকাইয়া বুঝতে বাকি রইল না কি হয়েছে দুটার মাঝে। আদ্র ওর মায়ের সামনে দাঁড়িয়ে বল, মা সরে যাও তো, আজ ওর চুল যদি না ধরেছি। অধরা আগেই বলল, বড় আম্মু আমি কিন্তু কিচ্ছু বলিনি, ভাইয়া আগেই চুল ধরে টান দিয়েছে, তারপর আমি দিয়েছি। আদ্র জোর গলায় বলল, মা আমি ওকে কিচ্ছু বলিনি, রুমে ভালো মতো বসে কাজ করছিলাম, ও এসে চুল টান দিয়েছে। রুকাইয়া আদ্রকে থামিয়ে দিয়ে বলল, হয়েছে কে কাকে দিয়েছে সেটা বড় কথা নয়, এখন তুই তোর কাজে যা। অধরা আদ্রের দিকে তাকিয়ে বিশ্বজয় করা হাসি দিল। আদ্র যেতে যেতে অধরাকে বলল, আমার মাকে মিথ্যা বুঝিয়ে দিলি না, এখন তোর মায়ের কাছে বিচার দিতে যাব। এরপরে যখন সারা বাড়ি লাঠি নিয়ে দৌড়াবে তখন বুঝবি। অধরা হেসে হেসে বলল, তুমি সে পর্যন্ত যেতেই পারবে না।
আসলে আদ্র যেতে পারল না। আদ্র হয়তো অনিমাকে বললে অনিমা রেগে গিয়ে অধরাকে বকবে, কিন্তু তা আর আদ্র চায় না। ছোটবেলা থেকে এই অধরাকে বোনের ভালোবাসা দিয়ে এসেছে। অধরাকে নিজে মারবে, তবুও অন্য কারো মার দেওয়া সহ্য করতে পারে না। এদিকে রুকাইয়া গ্যাসের চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে সেখানে দুধ ঢালছেন। অধরা আর যায়নি, সেখানে দাঁড়িয়ে আছে। রুকাইয়া কাছ থেকে অধরা জিজ্ঞেস করলো, বড় আম্মু এই দুধ দিয়ে কি রান্না করবে? রুদ্র আর আদ্রের জন্য পায়েস রান্না করব। অধরা একটা আশাবাদী হয়ে রুকাইয়াকে ধরে বলল, বড় আম্মু আমি রান্না করি? হ্যাঁ। রুকাইয়া অধরার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। অধরা আবারও বলল, আমি পারবো। তুই পারবি না, ওখানে গিয়ে বস। এ পর্যন্ত কফি ছাড়া কিছুই বানাসনি, সে পায়েস রান্না করবে কি করে? না পারবো। তুমি না করো না প্লিজ প্লিজ। রুকাইয়া বাধ্য হয়ে সম্মতি জানালো। অধরা পাশ থেকে একটা চেয়ার এনে বড় আম্মুকে বসতে বলল। রুকাইয়া বসলেন। অধরা বলল, তুমি শুধু বলে দেবে, আমি ঝটপট রান্না করে ফেলবো। রুকাইয়া হার মেনে বললেন, ঠিক আছে, বানাও। রুকাইয়ার কথা মতো অধরা একা একা হাতে পায়েস রান্না করতে গিয়ে হিমশিম খেয়ে গেল। রুকাইয়া উঠে এসে হাত লাগালো। অনিমা আবার নিচে এসে অধরাকে কিচেনে দেখে হতবাক। তিনি রুকাইয়াকে বললেন, ভাবি কি করছে অধরা? অধরা বলতে চাইল না, কথা ঘুরিয়ে বলল, কিচ্ছু না, বড় আম্মু রান্না শিখাচ্ছে। অনিমা সোফায় বসতে বসতে মেয়েকে শুনিয়ে বলল, তোকে রান্না শিখালেও তোর বাবা তোর শ্বশুরবাড়ি বাবুর্চি পাঠাবে, আর না শিখালেও পাঠাবে। অধরা কিছু বলবে ঠিক তখনই রুকাইয়া মাথা নাড়িয়ে চুপ থাকতে বলল। তবুও অধরা বলল, হিংসা করো আমাদের বাপ মেয়েকে? অনিমা হেসে বলল, মাঝে মাঝে তোদের বাপ মেয়ের ভালোবাসা দেখে হিংসেই লাগে। আমাদের সময় এমন হলে কতই না ভালো হতো। অধরা বলল, তাই তো হয়নি। আর নানা ভাই কি তোমাকে কম আদরে বড় করেছে? নানা ভাই কল দিলে না সব বলিস। রুকাইয়া অধরাকে বলল, এবার চিনি দিতে হবে। আমি দে। রুকাইয়া পাশ থেকে সবজি নিয়ে সেগুলো ধুয়ে আনতে বেসিনের সামনে গেলেন। অধরা সেই সময় চিনি দিল হাঁড়িতে। চিনি দেওয়া শেষে পাশে কৌটা রেখে দিল। রুকাইয়া সবজি ধুয়ে এনে পায়েস নাড়তে শুরু করলেন। অধরা পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ চোখ আটকে গেল সামনে থাকা চিনির কৌটোর দিকে। হাতে চিনি, আসলে সেটা চিনি ছিল না, লবণ ছিল। অধরা আশপাশ করতে করতে কৌটাটা রেখে দাঁড়িয়ে রইল। মনে মনে বলতে শুরু করলো, চিনিটা বড় আম্মু দিলেই ভালো করতো, কেন যে আমি দিতে গেলাম। রুকাইয়া অল্প একটু পায়েস বেড়ে অধরাকে দিলেন টেস্ট করতে। অধরা হেসে সেটা নিল। পায়েসটা একটু মুখে দিতে নোনতা মুখটা কুঁচকে গেল। ওর বড় আম্মু কিছু বোঝার আগে হেসে বলল, খুব ভালো হয়েছে। সন্ধ্যাবেলা আদ্র ড্রয়িং রুমে এসে বসলো। অধরাও বসছিল। অনিমা কিচেন থেকে অধরাকে ডেকে বললেন, অধরা। কিচেনে যেতে অনিমা পায়েসের বাটি ধরিয়ে দিলেন অধরার হাতে, আর বললেন, ওদের জন্য যখন পায়েস রান্না করেছিস তাহলে এখন গিয়ে দিয়ে আয় আদ্রকে। অধরা ঢোক গিলে বলল, পরে দিবনে, ভাইয়া এখন খাবে না। খাবে নিয়ে যা। আর তুই রান্না করেছিস শুনলে ও না করবে না। যাবো। অধরা ধীর পায়ে এগিয়ে গেল। অনিমা কিচেন থেকে আদ্রকে বলল, আদ্র, তোর বোন তোর জন্য পায়েস রান্না করেছে, খেয়ে দেখতে বাবা কেমন হয়েছে। আদ্র অধরার দিকে তাকিয়ে বলল, বাহ, তুই তো আস্তে আস্তে ঘরোয়ারি হয়ে যাচ্ছিস, নিয়ে আয় তো দেখি। অধরা পায়েসের বাটি আদ্রর হাতে দিয়ে পাশেই বসলো। এরপরে আস্তে করে বলল, ভাইয়া প্লিজ কিছু বললো না, আম্মু বকবে। আদ্র কথাটা বুঝলো না। চামচ দিয়ে অল্প একটু পায়েস মুখে নিল। অধরা চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। আদ্র না গিলতে পারছে না বের করতে পারছে। এখন বুঝতে পারলো অধরা কেন ওই কথা বললো। অনিমাও আদ্রর দিকে তাকিয়ে আছে। আদ্র কোনো রকম পায়েসটুকু গিলে অনিমার দিকে তাকিয়ে বলল, মেজো আম্মু খুব ভালো হয়েছে। ও এত ভালো পায়েস রান্না করে, আগে তো জানতাম না। অধরা হাঁপ ছেড়ে কাজে মনোযোগ দিল। তখন সিঁড়ি দিয়ে নামলেন আরিফ নওয়াজ। আদ্রর কথা শুনে বললেন, অধরা পায়েস রান্না করেছে আজকে? অনিমা বললেন, খাবে, দিব। অধরা তড়িৎ চোখে তাকালো ওর বাবার দিকে, মাথা নাড়িয়ে না বোঝালো। কিন্তু অনিমা ততক্ষণে পায়েস পেরে নিয়ে এলেন। আরিফ নওয়াজ পায়েসের বাটি হাতে নিয়ে অধরাকে বলছেন, তুমি খেয়েছো? অধরা মাথা নাড়িয়ে বলল, আমি প্রথমেই খেয়েছি। আরিফ নওয়াজ পায়েস মুখে দিতে বুঝে গেলেন তার কেন মাথা দিয়ে না করলো। তবুও মেয়ের ভুল আমলে নিলেন না। পরপর কয়েক চামচ পায়েস খেয়ে বললেন, আসলেই ভালো হয়েছে। অধরা এবার আদ্রর দিকে তাকালো। আদ্র হেসে বলল, তোর জন্য একটা জিনিস এনেছি, উপরে চল তো। অধরা সাথে সাথে উঠে দাঁড়িয়ে বলল, চলো দেখি কি এনেছো। আদ্র পায়েসের বাটি রেখে উপরে চলে এলো, সাথে অধরাও। আসলে অদ্র ওখান থেকে অধরাকে সরিয়ে আনতেই এমনটা বলেছে। এইদিকে মেয়ে যেতেই আরিফ নওয়াজ উঠে অনিমার কাছে এসে দাঁড়ালো। অনিমা চলে যেতে নিলে আরিফ নওয়াজ তার হাত ধরে বললেন, অনিমা বললেন, কিছু বলবে? আরিফ নওয়াজ বললেন, তোমাকে একটু পায়েস খাইয়ে দিই। অনিমা একটু ঝাড়ি মেরেই বললেন, মেয়ে বড় হয়ে গিয়েছে, এখনো আপনার প্রেমিক ভাব চায়নি, সরুন, কাজ আছে। আরে দাঁড়াও না 1 মিনিট। কথাটা বলে আরিফ নওয়াজ পায়েসের চামচটা এগিয়ে দিলেন অনিমার দিকে। অনিমা খেয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। কোন রকম পায়েসটুকু গিলে বললেন, এই জন্যই তো এত ভালো করছিলে তোমরা, তাই না? আরিফ নওয়াজ বলেন, আস্তে, এই নিয়ে যেন আর একটা কথাও না শুনি। যা খেয়েছো, যা বুঝেছ তোমার মধ্যেই রাখো, আমার মেয়েকে কিছু বলবে না। অতঃপর অনিমা রাগে ফুঁসতে ফুঁসতে কিচেনে চলে গেলেন। রুদ্র ফেসবুকে একটা ছবি স্টোরি দিয়েছে, ফ্রেন্ড সার্কেলদের সাথে তোলা একটা ছবি। রুদ্রর পাশে আবার একটা মেয়ে দাঁড়ানো ছিল। অধরা সেটা দেখে স্ক্রিনশট নিয়ে রাখলো, সাথে ছবিটা ভালো করে দেখতে লাগলো। মুহূর্তে ওর গা পিত্তি জ্বলে উঠলো। আসুক আজ কথা বলতে, তখন ওই পায়েসটুকুই খাওয়াবো, ওইটাই ওর শাস্তি হবে। অধরা আবার
আবারও ফেসবুকে ঢুকলো। রুদ্র সেই স্টোরিতে হাহা রিয়েক্ট দিয়ে বের হলো। রুদ্র 9:30 নাগাদ বাড়িতে ফিরে এলো। বাড়ি বড়রা সবাই ড্রয়িং রুমেই ছিল। রুদ্র রুমে না গিয়ে সবার সাথে বসে কিছুক্ষণ কথা বলল। অধরা উপর থেকে দেখছে রুদ্র এসেছে, ঠিক করলো রুদ্র যখন রুমে ঢুকবে তখনই পায়েস নিয়ে যাবে। এখন সবার সামনে নিয়ে গেলে মান সম্মান যাবে ওর। যেই ভাবা সেই কাজ। রুদ্র রুমে ফিরে অধরা নিচে এসে রুদ্রর জন্য পায়েস বেড়ে উপরে নিয়ে গেল। রুদ্র রুমে ঢুকলো। রুদ্র তখন ওয়াশরুমে ছিল। অধরা পায়েসের বাটিটা হাতে নিয়ে বিছানায় বসলো। রুদ্র আরো কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে অধরাকে দেখে দাঁড়িয়ে পড়লো। ভ্রু উঠিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবি? অধরা উঠে দাঁড়িয়ে পায়েসের বাটিটা এগিয়ে দিল। হেসে বলল, আপনার জন্য পায়েস বানিয়েছি। রুদ্র কপাল ধয়ে ভাঁজ ফেলে বলল, আসলে? বড় আম্মু রান্না করতে চেয়েছিল, পরে তার সাথে আমিও হেল্প করেছি। খেয়ে দেখুন তো কেমন হয়েছে। রুদ্র পায়েসের বাটি হাতে নিয়ে খেতে শুরু করলো। কোনো রকম প্রতিক্রিয়া ছাড়াই অনায়াসে পুরো পায়েসটুকু খেয়ে শূন্য বাটিটা অধরাকে দিয়ে বলল, খুব ভালো হয়েছে। অধরা অবাক হতেও যেন ভুলে গেল। লোকটা আজব, কোনো প্রতিক্রিয়া দেখালো না। অধরা বাটিটা নিয়ে ভাবুক হয়ে বেরিয়ে এলো রুদ্র ঘর থেকে। এরপর বাহিরে বাটিটা রেখে রুমে চলে গেল। এদিকে রুদ্র পানি খেয়ে রুম থেকে বেরিয়ে চলে এলো অধরা রুমে। অধরা ফোন নিয়ে বসেছিল। রুদ্র দরজাটা লাগিয়ে দিয়ে বলল, এই তুই শুধু শুধু আমার স্টোরিতে হাহারিয়ে দিস কেন? আমার ইচ্ছে হয় তাই দিই। আর দরজা বন্ধ করলেন কেন? আমারও ইচ্ছে হয়েছে তাই বন্ধ করলাম। রুদ্র এগিয়ে এসে বিছানায় বসলো। অধরা ইতস্ত হয়ে উঠে দাঁড়ালো। রুদ্র অধরার দিকে তাকিয়ে চিত হয়ে শুলো। অধরা আশপাশ করতে করতে বলল, রুমে গিয়ে শুয়ে পড়েন। এখানে কেন শুলেন? আমার এই রুমটা ভালো লেগেছে, আমি এখন থেকে এখানেই থাকবো। তাহলে আমি কই থাকবো? রুদ্র বাঁকা হেসে বলল, কেন আমার বুকে থাকবি, আয়। অধরা ঝাড়ি মেরে বলল, এই আপনি জানতো সবসময় শুধু কুপ্রস্তাব দিন। রুদ্র সে কথা পাত্তা না দিয়ে উপরের দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি হেসে বলল, আচ্ছা অধরা, তোর কি আমাদের বিয়ের কথা মনে আছে? অবশ্য তুই সেই সময় বাচ্চাই ছিলি। আমরা আবার বিয়ে করব, হ্যাঁ? অধরা উত্তরে কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। একটু একটু লজ্জাও পাচ্ছে। রুদ্র হাত দুটো মাথার পেছনে নিয়ে হেসে বলল, তুই তো এখনো আমার বউ, তবে তোর বাবার মন জয় করে তোকে আবারও বিয়ে করব, ধুমধাম করেই করব। অধরা লাজুক হেসে আমতা আমতা করে বলল, রুমে যান তো, ঘুমাবো। রুদ্র উঠে বসলো। এরপরে কিছুক্ষণ অধরার দিকে তাকিয়ে থেকে দাঁড়ালো আর হেসে হেসে বলল, রান্না বান্না শিখে ফেলিস। বিয়ের পরে কিন্তু তোর বাবার মতো আমিও তোর জন্য কাজের লোক রেখে দিতে পারবো না। তোকে পাক্কা গিন্নির মতো সংসার সামলানো শিখতে হবে। না তখন আমার মা থাকবে আর না তোর মা। পরপর রুদ্র আরো টুকটাক কথা বলে চলে গেল। অধরা দরজা লাগিয়ে বিছানায় এসে বসলো। রুদ্র ধীরে ধীরে পাল্টে যাওয়া, ওকে ভালোবাসা সব যেন অধরার অন্যরকম লাগছে। অধরার কথা অনুযায়ী রুদ্র সকাল 6টায় ঘুম থেকে উঠল। অবশ্য অ্যালার্ম দিয়ে রেখেছিল বলেই উঠতে পেরেছে। শুরুতেই রুদ্র দরজাটা খুলে ওয়াশরুমে চলে গেল, না হলে অধরা এসে আবার রেগে যাবে। মিনিট 5 পরে অধরাও এলো কফি নিয়ে। আজ দরজাটা খোলা পেয়ে অবাকই হল। যাই হোক, আজকে আর ডাকতে হলো না। অধরা রুমে ঢুকে রুদ্রকে ডাকলো, ভাইয়া উঠে গিয়েছেন? রুদ্র ওয়াশরুম থেকে উত্তর দিল, বস আসছি। অধরা কফিটা রেখে বিছানা গুছিয়ে রাখলো। রুদ্র ফোনটাও ওই মুহূর্তে বেজে উঠলো। অধরা ফোনটা হাতে নিয়ে দেখলো ইফতি কল করেছে। ফোনটা আবার রেখে দিল, কিন্তু কি মনে করে যেন ফোনটা আবার হাতে নিয়ে রিসিভ করে কানে নিল, তবে কোনো কথা বলল না। ওপাশ থেকে ইফতি একটু উৎফুল্ল কণ্ঠে বলল, রুদ্র ভাই, আমার ভিসা এসে গিয়েছে, সামনে উইকলি চলে যাচ্ছি ইতালি। অনেকদিন ধরে চেষ্টা করে পেয়ে গেলাম। এখন সেখানে গিয়ে একটা কিছু করবো ইনশাল্লাহ। আর তোর কথা কি বলবো, তুই তো এই অধরার জন্য চলেই এলি। ওই রকম সুযোগ পেলে আমি হাতছাড়া করতাম না রে। তুই বলে অধরার জন্য হাতছাড়া করেছিস। আমি তোকে আগেও বুঝিয়েছি, এখনো বলছি, আরেকবার ভেবে দেখিস। যদি লাইফটা একবার গুছিয়ে নিতে পারিস তাহলে ওই রকম হাজারটা অধরাই তোকে পেতে চাইবে। তাই বলছি, অধরা অধরা করে ক্যারিয়ারটাকে জলে ভাসিয়ে দিস না। ইফতি কথাগুলো কতটা সহজ করে অনায়াসে বলল, আর এপাশে অধরা চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। কথাগুলো ওর বুকের ভেতর তীরের ন্যায় বিচ্ছে। এতটা অবজ্ঞা করে আজ পর্যন্ত কেউ ওকে কথা বলার সুযোগ পায়নি, আর ওর অগোচরে এইসব কথা বললো ইফতি। হয়তো এর আগেও বলেছে রুদ্রকে। অধরা ফোনটা ওইভাবে রেখে চলে গেল। এদিকে রুদ্র ওয়াশরুম থেকে হাত মুখ মুছতে মুছতে বের হলো। পুরো রুমে নজর বুলিয়ে অধরাকে দেখতে না পেয়ে বিড়বিড় করে বলল, মাত্রই না কথা বলছিলে আর এখন আবার চলেও গিয়েছে। মেয়েটাকে থাকতে বললাম কিন্তু চলে গেল। একটু থাকলে কি বা ক্ষতি হতো? কথাটা বলে রুদ্র বিছানায় ফোনের দিকে তাকালো। ইফতি কলে রয়েছে। রুদ্র কপাল কুঁচকে ফোনটা হাতে নিতে ইফতি কলটা কেটে দিল। রুদ্র আর এই নিয়ে মাথা ঘামালো না, ফোনটা চার্জে বসিয়ে দিল। সোহা কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে অধরাকে ডাকতে ওর রুমে এলো। অধরা রুমে ছিল না, এমনকি ব্যালকনিতেও নেই। সোহা অধরাকে না পেয়ে নিচে এসে দেখলো সেখানেও অধরা নেই। সোহা ধীর পায়ে এগিয়ে এসে খাবার টেবিলে বসলো। আদ্র সোহাকে জিজ্ঞেস করলো, অধরা কই রে, ওকে নিয়ে এলি না?
আজকে তোদের নামিয়ে দিয়ে ভার্সিটিতে যাবো। সোহা বলল, আপুকে ডাকতে গিয়েছিলাম কিন্তু আপুকে পেলাম না রুমে। তাহলে কোথায় যাবে? আমিও তো নিচে এসে দেখতে পেলাম না। পাশ থেকে রুকাইয়া বললেন, অধরা কলেজে চলে গিয়েছে। সোহা অবাক কণ্ঠে বলল, সত্যি চলে গিয়েছে? তাহলে ডাকলো না কেন? আদ্র বলল, আমার সাথে দেখাও তো করে গেল না। আচ্ছা মা, ও কি বাবা আর মেজো আব্বুর সাথে গিয়েছে? রুকাইয়া বললেন, না, বাবা আর মেজো আব্বুর আগে অধরা চলে গিয়েছে। ওদের তিনজনের কথোপকথনে শুনতে শুনতে রুদ্র নামলো, সাথে অবাক হচ্ছে। প্রতিদিন সোহা আর ও একসাথেই যায়, আর আজ আবার আগে চলে গেল কেন? আর আজকে তো একটা বার দেখাও করে গেল না। সেই যে সকালে একটু ডাক দিয়েছে, এরপর আর সামনে এলো না। ওরা আগে চলে গিয়েছে বলে রুদ্র, আদ্র, সোহা তিনজনই অবাক। তবে এই নিয়ে আর কোনো কথা হলো না। খাবার টেবিলে খাবার খেয়ে যে যার মতো চলে এলো। সোহা কলেজে এসে আগে অধরার ক্লাসের দিকে গেল। সেখানে অধরাকে দেখতে পেল। সোহা হাই তুলে অধরাকে ডাকলো। অধরা বাহিরে আসতেই সোহা জিজ্ঞেস করলো, আপু আজ একা একা চলে এলে? আমাকে একটা বারও বললে না। অধরা হেয়ালি হয়ে বলল, আরে একটা কাজ ছিল তাই চলে এসেছি। ও কি কাজ? তোর তো শুনতে হবে না, ক্লাসে যাচ্ছি। আর যাওয়ার সময় দাঁড়িয়েও কিন্তু সকালের মতো চলে যেও না প্লিজ। ঠিক আছে, এখন ক্লাসে যা। সোহা চলে যেতে অধরা যে ক্লাসের দিকে যাবে সেই সময় সামনে এসে দাঁড়ালো রাকিব, সাথে ওর বন্ধু আলামি। সেদিন রুদ্রের হুমকির পরে রাকিব আর অধরার সামনে আসেনি। নিজেকে অধরা থেকে দূরে রাখতে চাচ্ছে কিন্তু কোনো মতেই পারছে না। এমনকি আজকে দূর থেকে অধরাকে দেখে সামনে না এসে থাকতে পারছিল না। শুরুতে অধরা রাকিবকে দেখেও কিছু বলল না। রাকিবই বলল, অধরা তোমার সাথে কিছু কথা বলতে চাই। বেশি না, জাস্ট 10 মিনিট সময় আমাকে দিবে। অধরা ক্লাসের দিকে এক নজর তাকিয়ে রাকিবকে বলল, ক্লাস শুরু হতে 5 মিনিট বাকি আছে। ছুটির পরে বলে রাকিব অধরার থেকে সম্মতি পেয়ে খুশি হয়ে বলল, ঠিক আছে, আমি ওয়েট করব। এখন ক্লাসে যাও তুমি। রাকিব আলামিনকে সাথে নিয়ে চলে গেল। অধরা হাফ ছেড়ে ক্লাসে ঢুকলো। আবার কলেজ ছুটির ঘন্টা খানেক আগে অধরা ড্রাইভারকে কল দিয়ে তাকে ছুটির আগে আসতে বলেছে। দুপুরবেলা রুদ্র অফিস থেকে বেরিয়ে গেল। চলে এলো অধরার কলেজে। সকাল থেকে অধরাকে দেখতে পাচ্ছে না। এরপরে কতবার মেসেজ দিয়েছে কিন্তু কোনো রিপ্লাই নেই। হয়তো ক্লাস ছিল। তবুও রুদ্রর মনে কেমন একটা খুঁতখুঁত লাগছিল। অতঃপর ওকে নিতে চলে এলো ওর কলেজে। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলো বাহিরে গেটের সামনে। অধরা সোহা কাউকে দেখতে পাচ্ছে না। অতঃপর অধরাকে কল দিল কিন্তু ফোনটা সুইচ অফ করে রেখেছে। রুদ্র রাগে দাঁত চেপে সোহাকে কল দিল। সোহা আবার সাথে সাথে কল রিসিভ করলো। রুদ্র রাগে কণ্ঠে বলল, এই তোরা কই রে? আমরা তো বাড়িতে যাচ্ছি। কিসে করে যাচ্ছিস? ড্রাইভার এসেছিল। ড্রাইভারকে আসতে কে বলেছে? তোরা জানিস না আমি আসি প্রতিদিন? জানি তো। অধরা কই? পাশেই আছে, ওকে ফোনটা দে। সোহা অধরার কাছে ফোনটা দিল। রুদ্র রেগেই বলল, প্রতিদিন আমি নিয়ে যাই সেটা জানিস না নাকি? ড্রাইভার এলো আর চলে গেলি। আর তোর ফোন কই? বন্ধ বলছে কেন? অধরা ছোট্ট জবাব দিল, চার্জ নেই। বাড়িতে গিয়ে ফোন চার্জ করে কল দিবি। অধরা উত্তরে হ্যাঁ বা না কিছু বলল না। রুদ্র পাশে থেকে কলটা কেটে গাড়িতে উঠলো। অধরা বাড়িতে গিয়ে ফোন আর কি চার্জ দিব? ও তখনই তো ইচ্ছে করে বন্ধ করে রেখেছিল। ড্রাইভার দুজনকে বাড়িতে নামিয়ে এলো। আজ অধরা সোহার সাথে তেমন কোনো কথা না বলে চলে গেল উপরে। রুমে এসে ড্রেস চেঞ্জ করে শাওয়ার নিয়ে বের হলো। সোহা ততক্ষণে শাওয়ার নিয়ে অধরাকে ডাকতে এসেছে। দুজন একসাথে খাবে কিন্তু অধরা বলেছে 5 মিনিট পর আসছে। সোহা চলে গেল। অধরা এসে আয়নার সামনে দাঁড়ালো। চুলগুলো মুছতে মুছতে আয়নার দিকে নিজেকে কুটিয়ে কুটিয়ে দেখতে শুরু করলো। সাথে ইফতির কথাগুলো ভাবতে লাগলো। মনে মনে ভাবলো, আচ্ছা ও কি রুদ্রযোগ্য না নাকি? ওর মধ্যে তো আল্লাহ কোনো কমতি দেয়নি, তাহলে ইফতি কেন এমন বলল? কই, ও তো রুদ্রকে বিয়ে নিয়ে কোনো জোর করেনি যে আপনার আমাকে বিয়ে করতে হবে। তাহলে কেন আমার কথা? রুদ্র নিজের ইচ্ছাতেই তো চলে এসেছে। ও তো আসতে বলেনি, আর না বলেছে যে আপনি থাকবেনই। অধরার মনটা কেমন একটা খারাপ হয়ে গেল। ইফতি যখন বলেছিল যে ওইরকম হাজারটা অধরা তোকে পেতে চাইবে, তখন আবার বুকটা ছিঁড়ে যাচ্ছিল। ইফতি আর 5টা মানুষের সাথে ওকে কেমন যেন তুলনা করতে পারলো। তা তা ওই জানে। অধরা আয়নার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বিড়বিড় করলো, আমি তো দেখিয়ে দেব আমি ওরকম না। আমাকে তুচ্ছ করে কথা বলা আর ও রাইট নেই ইফতির। ধুর, লাগবে না। রুদ্র ভাইকে আমি তার প্রতি কোনো রকম কোনো প্রতিক্রিয়া দেখাবো না। যদি রুদ্র ভাই নিজে থেকে এগোয় তাহলে সবাই বুঝবে এই সম্পর্ক ভালোবাসা আছে কি নেই। আর ওই ইফতি বাচ্চাকে যদি না পেলিয়েছি, আমিও নেওয়াজ বাড়ির মেয়ে না। আব্বুকে বলে ওর হাঁটিগুটি একটাও রাখবো না। আমাকে নিয়ে হেয়ালি করে কথা বলা। আমাকে কি আব্বু কম ভালোবাসে? শুধু সুযোগ পাই আব্বুকে বলে দিব। মিনিট 15 পরে অধরা নিচে নামলো। মেজাজটা একদম ভালো নেই। অনিমা অধরাকে দেখে বলল, কখন থেকে ডাকছি শুনতে পাসনি? খেতে বস। খাবো না কেন? কি রান্না করেছো? মাছ আছে, মাংস আছে। অধরা সোফায় গিয়ে বসে মর্জি ধরে বলল, খাবো না, বিরিয়ানি খাবো। অনিমা রেগে গিয়ে বলল, চুপচাপ খেতে আয়, আবার যেন বলতে না হয়। অধরার সাথে সাথে ওর বাবাকে কল দিল। আরিফ নেওয়াজ আরমান নেওয়াজের কেবিনে বসে কাজ নিয়ে কথা বলছিল। অধরা কল পেয়ে রিসিভ করলো। হ্যালো আব্বু, কই তুমি? অফিসে। কেন? অধরা সোজা গলায় বলল, আমি বিরিয়ানি খাবো। আর আম্মু বলেছে তোর আব্বুকে নিয়ে আসতে বল। অনিমা তো কথাটা শুনতে পেয়ে হা হয়ে তাকিয়ে রইল। এপাশে আরিফ নেওয়াজ কপাল কুঁচকে নিয়ে বলল, এখন খাবে? এখন মানে এখনই। আমি দুপুরে কিচ্ছু খাইনি, সকালে খেয়েছিলাম।
এখন খিদে পেয়েছে, যদি এখন কিছু না খাই তাহলে বিরিয়ানি নিয়ে খাবো। ঠিক আছে, আমি নিয়ে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি এসো। আরিফ নেওয়াজ কল কেটে দিয়ে উঠে দাঁড়ালো আর বললেন, আমি একটু বাড়ি থেকে আসছি। রুদ্র জিজ্ঞেস করলো, কিছু হয়েছে নাকি? আরিফ নেওয়াজ এসে বলল, ওই একটু যেতে হবে, এসে বলছি। ঠিক আছে, যাও। আরিফ নেওয়াজ চলে যেতে আরমান নেওয়াজ হেসে এসে বলল, ও চলে গেলে অধরা হয়তো ওকে কিছু নিয়ে যেতে বলেছি। রুদ্র ভাবুক গলা বলল, অফিস টাইমও মেয়ের প্রতি এত কেয়ার? আরমান নেওয়াজ শ্বাস ছেড়ে বললেন, তুমি তো মাত্র 4-5 দিন হলো অফিসে ঢুকেছো, তাই এমন বলছো। আসলে আরিফ মেয়েকে কতটা ভালোবাসে বললেই কম হবে। কতটা না, নিজের জীবন দিয়ে বেশি ভালোবাসে। ওদের ভালোবাসা দেখে আমার এক এক সময় আফসোসই লাগে, এই ভেবে যে অধরা আমাদের ঘরে কেন এলো না। রুদ্র নাক মুখ কুঁচকে নিয়ে বলল, ভালোই হয়েছে হয়নি, না হলে আমি কাকে বিয়ে করতাম। ওহ, ভালো কথা। আজকে দেখি আরিফের সাথে বিয়ের ব্যাপারে কথা বলবো, দেখি ওর কি উত্তর হয়। বাবা, মেজো আব্বু যাই বলুক, আমার কিন্তু অধরাকে চাই। ওকে চাই মানে ওকেই লাগবে। আরমান নামাজ হেসে বললেন, কেন আবারও বিদেশে যাওয়ার জন্য? আরো জেদ ধরে থাকো। আমি একটা বছর ধরে তোমাকে পই পই করে বলেছি দেশে এসো, অধরাকে দেখো, কিন্তু তোমার এক উক্তি ছিল। এখন বুঝলে তো কেন বলেছিলাম? বুঝতে পেরেছি। এদিকে আরিফ নেওয়াজ বিরিয়ানি নিয়ে এলেন। অধরা সোফায় বসেছিলেন, অনিমা খাবার টেবিলে চেয়ারে বসেছিলেন। আরিফ নেওয়াজ অনিমার দিকে একবার তাকিয়ে মেয়ের কাছে এলেন, বিরিয়ানির প্যাকেটগুলো দিয়ে বললেন, তোমার বিরিয়ানি নিয়ে এসেছি, এখন খেয়ে নাও। অধরা অনিমার দিকে তাকিয়ে বিস্ময় করা একটা হাসি দিয়ে দিল। আরিফ নেওয়াজ অনিমার দিকে তাকিয়ে বললেন, ওকে খাবারগুলো বেড়ে দাও, না জানি সে কখন খেয়েছে, খিদেও পেয়েছে হয়তো। অনিমা উঠে দাঁড়িয়ে বলল, আমাকে তো একবারও জিজ্ঞেস করেন না যে অনিমা তুমি খেয়েছো কিনা, আর মেয়ের বেলায় উড়ে উড়ে এলেন। বাড়িতে খাবার থাকা সত্ত্বেও বিরিয়ানি কেন এনে দিবেন? কালকে না হয় আমি রান্না করে দিতাম। আরিফ নেওয়াজ অবাক কণ্ঠে বলল, তুমি এক মুখে কয় কথা বলছো? তুমি না অধরাকে বলেছ তোর আব্বুকে বল বিরিয়ানি নিয়ে আসতে, আর এখন পোল্ট্রি নিচ্ছ? অনিমা কথা বাড়ালো না, চুপচাপ অধরাকে খাবার বেড়ে দিলেন। এই পর্যন্ত আরিফ নেওয়াজের সাথে কথায় পেরে ওঠেননি, আর আজও পেরে উঠতে চান না। আরিফ নেওয়াজ সোফায় বসলেন আর অনিমাকে কফি বানিয়ে দিতে বললেন, কফি খেয়ে চলে যাবেন। অধরা আবার সোহাকেও ডাকলো, কিন্তু সোহা খেলো না, একটু আগে খেয়ে নিয়েছে, বলল পরে খাবে। তাই অনিমা ওর জন্য বিরিয়ানি রেখে দিলেন। অনিমা অধরাকে খেতে দিয়ে আরিফ নেওয়াজের জন্য কফি বানিয়ে নিয়ে এলেন। আরিফ নেওয়াজ কফিটা গিয়ে অনিমার মুখের দিকে তাকালেন। অনিমা রেগে গট গট করে চলে গেলেন। আরিফ নেওয়াজ সেদিকে তাকিয়ে হাসতে হাসতে কফিতে চুমুক দিলেন। অনিমার এই রাগ কতই যে দেখে এলেন, আর এই নতুন কি, মাও যেমন রাগী তার মেয়েও তেমন। অধরা আবার তার মায়ের রাগের মধ্যে ঘি ঢেলে দিতে হেসে বলল, আম্মু বিরিয়ানি খাবে? অনিমা শুধু তাকিয়ে রইলেন। সন্ধ্যার দিকে বেশ তাড়াহুড়ো করে বাড়িতে ঢুকলো রুদ্র। ভীষণ রেগে আছে, রাগের কারণও আছে। রুদ্র সেই দুপুরে অধরাকে বলেছিল কল দিতে, আর সে কল দেয়নি, আর না কল ধরেছে। ও ধূপধাপ পা ফেলে চলে এলো উপরে অধরা রুমে। অধরা ঘরে নেই। রুদ্র রুম থেকে বেরিয়ে সোহার ঘরে গেল, সেখানেও পেল না। তারপর আদ্র রুমে, সেখানেও নেই। এরপর চলে গেল ছাদে। অধরা ছাদেই ছিল, দোলনায় বসে থাকতে থাকতে ঘুমিয়ে গিয়েছে। রুদ্র ডাকলো না, নিচে চলে এলো। রুমে এসে শাওয়ার নিয়ে খেতে এলো। তখন 7:30। রুদ্র ছাদেই বসে আছে। রুকাইয়া এসেছিলেন অধরাকে ডাকতে, কিন্তু রুদ্র ডাকতে দেয়নি। আজও দেখবে এই মেয়ে ঘুম কত দূর। বেশ রেগে আছে রুদ্র। এভাবে আরো মিনিট 20 কেটে গেল। অধরা ঘুম ভাঙলো, চোখ পিট পিট করে তাকিয়ে উঠে বসল। এরপরে দোলনা থেকে পা নামিয়ে মিনিট 2 বসে থেকে স্বাভাবিক হলো। এরপরে উঠে দাঁড়িয়ে সামনের দিকে হাঁটা দিতেই দেখলো রুদ্র উঠে ওর দিকে আসছে। অধরা এড়িয়ে চলে যেতে নিল। রুদ্র কিছু বলার জন্য প্রস্তুত হলো, কিন্তু কল বেজে উঠায় পারলো না। ফোনের দিকে নজর দিতে অধরা ততক্ষণে চলে গেল। রুদ্র ফোন রেখে ওর পিছুই এলো। ছাদের সিঁড়ির মাঝখানে এসে রুদ্র অধরার হাতটা ধরল। রুদ্র তপ্ত শ্বাস ফেলে শক্ত গলায় বলল, তোর সাথে সকাল থেকে কথা বলার চেষ্টা করেছি, তুই বুঝতে পারিস না? এড়িয়ে চলেছিস কেন? বকেছি তোকে? না, ইগনোর করেছি। সকালে বললাম না যে একটু বস, আসছি? তোর এইটুকু ধৈর্য হলো না, চলে এলি। আর কি করলি? ড্রাইভারের সাথে করে নিয়ে কলেজে গেলি, আবার নিয়ে আসতেও বলেছিস। এমনকি কতবার কল দিয়েছি, ধরিসনি কেন? অধরা হাত ছাড়াতে বলল, হাত ছাড়ুন। ছাড়বো না। লাগছে তো হাতে, লাগুক। সারাদিন আমাকে কেমন লেগেছে তুই কেমন করে বুঝবি? তাই এখন কি আমার হাত শক্ত করে ধরে আছেন বলে ভালো লাগছে? রুদ্র হাত ছেড়ে দিল। এরপরে অধরা থেকে এক সিঁড়ি নিচে দাঁড়িয়ে পথ আটকালো। আপনি এভাবে দাঁড়ালেন কেন? যেতে দিন। আমার উত্তর না পাওয়া পর্যন্ত আমি যেতে দিব না। তুই কেন আমাকে এড়িয়ে যাচ্ছিস বল? অধরা সামনের দিকে তাকিয়ে অপ্রস্তুত গলায় বলল, আব্বু তুমি? রুদ্র সাথে সাথে পেছন ফিরে তাকালো। কই অধরার আব্বু আসেনি তো। অধরা সেই সুযোগ নিয়েই চলে গেল। রুদ্র রাগে রেলিং এর পাইপে সজোরে হাত রেখে বলল, ধুর। অধরা এবারের মতো মিথ্যা বাহানা দিয়ে চলে গেল। রুদ্র থামলো না, চলে এলো নিচে। অধরা বুদ্ধি করেই এখন রুমে যায়নি, কেননা রুমে গেলে রুদ্র যাবে। ও আগেই রুদ্রর সাথে কোনো না কোনো কথা বলতে চায় না, দেখতে চায় রুদ্র ঠিক কতটা উতলা হয়ে থাকে। ও মোটেও এমনটা করতো না। ওই ইফতির কথার কারণে ওর এই বিহেভ করা। তাই বলে যে কষ্ট পাচ্ছে না এমন না।